একবার ভাবুন তো, যদি স্বর্গের কোনো যোদ্ধা হঠাৎ করে পৃথিবীতে চলে আসে তাহলে ব্যাপারটা কেমন হবে। আর পৃথিবীতে আসতেই একটা নগ্ন রাজকুমারীর গোসলের সময় তার সামনে যদি পড়ে। আজকের মুভিটা এমনই এক অসাধারণ গল্প নিয়ে নির্মিত, যেখানে স্বর্গ থেকে এক যোদ্ধাকে হঠাৎ করেই পৃথিবীতে পাঠানো হয়। আর যেহেতু এই যোদ্ধা স্বর্গে বহু বছর ধরে ঘুমিয়েছিল, তাই তার জীবনের কোনো স্মৃতি মনে ছিল না। সে বুঝতেই পারছিল না সে আসলে কে আর কেনই বা সে পৃথিবীতে এসেছে। কিন্তু পৃথিবীতে এসে সে যখন তার ভালোবাসার মানুষকে খুঁজে পায়, তখন তার পুরনো সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে। এরপর ঘটে যায় একের পর এক রহস্যময় ঘটনা, আর শেষমেশ তার জীবনের সাথে কি বা ঘটে সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা একটি স্বর্গের দৃশ্য দেখতে পাই। দেখা যায় পাহাড়ের উপরে একজন মং উড়ছে। আসলে এই পাহাড়গুলোর নিচে বিভিন্ন যোদ্ধাদের দাফন দেওয়া হয়েছে, আর আজকে এই মং এসেছে সেখান থেকে একজন যোদ্ধাকে পৃথিবীতে পাঠানোর জন্য। আর এই যোদ্ধাগুলো ছিল সেই সমস্ত যোদ্ধা যাদের মৃত্যু হয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে, তাও আবার রাক্ষসদের সাথে যুদ্ধ করতে গিয়ে। তখন আমরা দেখতে পারি পাহাড় ভেদ করে চ্যাং নামের একজন ছেলে বাইরে বেরিয়ে আসে। আসলে এই ছেলেটা ছিল সেই সব যোদ্ধাদের মধ্যে একজন, তবে যেহেতু সে সমস্ত স্মৃতিগুলোকে ভুলে গিয়েছিল, এজন্য সে বুঝতে পারছিল না সে এখানে কি করছে আর ভবিষ্যতে বা সে কি করবে। তবে তখনই সেখানে সেই মং এসে হঠাৎ আক্রমণ করে আর তাকে বলে, যতই তুমি সামনের দিকে যাবে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে তুমি কে আর তোমার আসল উদ্দেশ্যটাই কি। এটা বলে মং তাকে পৃথিবীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখন সে পৃথিবীর মধ্যে পড়ছিল, তখন চু রাজ্যের রাজকুমারী জয়ও ঝর্ণার পানিতে অলরেডি নগ্ন হয়ে গোসল করছিল। তখন দেখা যায় চ্যাং গিয়ে সোজা রাজকুমারীর সামনে পড়ে, আর যখনই সে ওই অবস্থায় ছেলেটিকে দেখতে পায় তখন সে অনেক ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার শুরু করে। চিৎকার শুনে তার বডিগার্ডরা এসে ছেলেটিকে আটক করে। তখন রাজকুমারী পোশাক পরে এসে গার্ডদের ছেড়ে দিতে বলে আর প্রচন্ড রেগে চ্যাংকে মারতে থাকে। এরপর দুজনে হালকা ফাইট হলে জয়ে নিচে পড়ে যায়। এরপর ছেলেটা ক্ষমা চায়। তখন গার্ডরা তাকে গ্রেপ্তার করে সাথে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি জেলের ভেতরে নালান নামের একটা মেয়েকে, যে কিনা জেলং নামের একজন ভিআইপি কয়েদির জখমের চিকিৎসা করছিল। আসলে জেলের বাকি কয়েদিরা মিলে তার উপর আক্রমণ করেছিল, আর এতে করে সে একটু আহত হয়েছিল। আর এজন্যই নালান তার চিকিৎসা করতে জেলের মধ্যে এসেছে। নালান যখন তার চিকিৎসা করছিল, তখন আমরা দেখতে পারি জেলের বাকি কয়েদিরা একে অপরকে ইশারায় প্রস্তুত হতে বলে। আসলে এই কয়েদিগুলো জেল থেকে পালানোর প্ল্যান করছিল। এইসব কয়েদিদের কাছে একটা জাদুর পাওয়ার আছে, যার ফলে এই রাজ্যের সেনাপতি তাদেরকে আটক করেছিল। সেনাপতি সীমা মূলত এই রাজ্য দখলের জন্য এসব আধ্যাত্মিক শক্তিগুলো সঞ্চয় করে রাখছিল। যাই হোক, যখন তারা আশেপাশে পরিস্থিতিটা বুঝতে পারে, তখন তাদের লুকানো হাতিয়ারগুলো দ্রুত বের করে আর সেগুলো দিয়ে এখানকার সিপাহীদের উপর আক্রমণ করে। আর মুহূর্তের মধ্যে এখানে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়। আর এই ব্যাপারটা দেখতে পেয়ে নালান, তার সঙ্গে লিয়ান এবং জেলং নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত জায়গায় চলে আসে, যেটা একটা গুহা। এখানে আধ্যাত্মিক ক্ষমতাবান মানুষদের বন্দী করে এই পথে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে আস্তানা গেড়েছে প্রধান তান্ত্রিক সোয়াংচু। গুহার দেওয়ালের মধ্যে কাগজ দিয়ে কিছু লেখা ছিল। জেলং সেখানে থাকা একটা কাগজে যখন স্পর্শ করে, তখনই তার মধ্যে হঠাৎ একটা অদ্ভুত পাওয়ার চলে আসে। তখন আমরা জানতে পারি এই কাগজগুলোকে সোয়াংচুই লাগিয়েছিল। আসলে এই কাগজগুলো লাগানোর কারণ হলো, যদি কারো কাছে এমন পাওয়ার থাকে আর যদি সে এই কাগজগুলোকে স্পর্শ করে, তাহলে তার পাওয়ার জেগে ওঠে। আর তখন সোয়াংচু সেই পাওয়ারগুলো নিয়ে নেয়। আর এজন্যই জেলংকে সোয়াংচু জাদু বলে টেনে নিয়ে যাচ্ছিল। তবে একদম শেষ মুহূর্তে নালান তাকে বাঁচিয়ে নেয়। আর এখন যেহেতু তাদের কাছে আর কোনো অপশন নেই, এজন্য তারা ফিরে আসে কারাগারের দিকে। কয়েদিদের ফেস করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তবে একটু পরে আমরা দেখতে পারি সমস্ত কয়েদিরা এসে নালানকে ঘিরে ফেলে। আর এক পর্যায়ে নালানও প্রচন্ড রেগে যায়, তাই সে রেগে গিয়ে একজন কয়েদিকে প্রচন্ড মারতে থাকে। জেলংও তাদের সাথে লড়াই শুরু করে। আর এই মারামারির মধ্যে তার পার্টনার লিয়ান গুরুতরভাবে আহত হয়। যখনই নালান তার দিকে যায়, তখন বাকি কয়েদিরা আবারও তার উপর আক্রমণ করে। তখনই সেখানে সৌভাগ্যক্রমে সেনাপতি সীমা চলে আসে। সে ফাইনালি তাদের পাওয়ারগুলোকে ছিনিয়ে নিয়ে তাদেরকে আবারও জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। আর আমরা দেখতে পারি বাকি সবার সঙ্গে জেলংকে সেই জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কারণ তারা মনে করেছে জেলংও এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই রাজকুমারী জয়ও চ্যাংকে তার সঙ্গীদের সাথে মহলের দিকে নিয়ে যাচ্ছিল। তখন যাবার পথে রাস্তায় কিছু ডাকাত তাদের উপর হামলা করে। আসলে ডাকাতরা চায় জয়ের কাছে থাকা একটি ম্যাজিক্যাল ধনুককে হাতিয়ে নিতে। আর এগুলো দেখার পর রাজকুমারীকে বাঁচানোর জন্য চ্যাং তাদের সাথে ফাইট শুরু করে। যদিও চ্যাং এর হাত বাঁধা ছিল, তবুও সে এই অবস্থায় ডাকাতের সাথে ফাইট করে। কিন্তু যখন সে তাদের সাথে লড়াই পেরে উঠছিল না, তখন তার হাতটা অটোমেটিক ভাবে খুলে যায়। আর যখনই তার হাতটা খুলে যায়, তখনই সেই ধনুকটা অটোমেটিকলি তার হাতে চলে আসে।
আসে আর যখন সে ওই ধনুকটাকে চালায় তখন সে এক এক করে সমস্ত ডাকাতদের মেরে ফেলে। কিন্তু যেহেতু চ্যাং এর জাদু শক্তি হ্যান্ডেল করার মতো শক্তি তার বডিতে নেই, মানে এটা ব্যবহার করার অভ্যাস তার গড়ে ওঠেনি, এজন্য সেখানে চ্যাং অজ্ঞান হয়ে যায়, কারণ তার বডি এই শক্তির কারণে ওভারলোডেড হয়ে গিয়েছে। এরপর ওই দিন সন্ধ্যাবেলা রাজকুমারী জয়ো চ্যাংকে নিয়ে তার মহলে যায় আর তাকে দেখার সঙ্গে সঙ্গে নালান তাকে ওয়েলকাম করে সে প্রথমেই তাকে প্রশ্ন করে, তুমি এতদিন কেন মহলের বাইরে ছিলে? আর তখন রাজকুমারী জয়ো তাকে সেই জাদুকরী ধনুক সম্পর্কে বলে। সে বলে, আমার বাবার রোগ মুক্তির জন্য এই ধনুকটি খুবই গুরুত্বপূর্ণ আর আমি এটা আনার জন্য গিয়েছিলাম। আর দাসীদের বলে ধনুকটা রেখে আসতে। এর একটু পরে চ্যাং এর জ্ঞান ফিরে আসে আর যখনই সে চোখ খোলে তখন সে নালানকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে তখনই তার মনে পড়ে যায় স্বর্গে থাকা তার প্রেমিকা ইউজিনের কথা। আসলে তাকে দেখতে হুবহু নালানের মতোই ছিল, যে কিনা 10,000 বছর আগে স্বর্গ থেকে গায়েব হয়ে যায়। আর তখন চ্যাং ছিল খুব পাওয়ারফুল একজন যোদ্ধা, যে কিনা রাক্ষসদের সাথে ফাইট করছিল। আর তখন থেকেই তার প্রেমিকাকে আজ পর্যন্ত কোনোদিন সে খুঁজে পায়নি। আর এদিকে যখন নালান এবং জয়ো কথাবার্তা বলছিল তখনই হঠাৎ করে চ্যাং সেখান থেকে গায়েব হয়ে যায়। যে রুমটার মধ্যে সেই জাদুকরী ধনুকটা রাখা ছিল সেখানে চলে যায়। আর যখনই জয়ো এই ব্যাপারটাকে দেখতে পায় তখনই সে প্রচন্ড রেগে যায় আর তার সিপাহীদের আদেশ দেয়, বলে যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। আসলে আমরা দেখতে পারি চ্যাং চাচ্ছে ধনুকের এই পাওয়ার থেকে নিজেকে মুক্ত করতে, কারণ এই পাওয়ারটাকে সে একটুও নিতে পারছে না। তো এজন্য সে যখনই ধনুকের পাওয়ার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই ধনুকটা তাকে বারবার আকর্ষণ করে কাছে নিয়ে আসে। যখনই সে ধনুকটা হাতে নেয় সেই পাওয়ারটাকে সে আবারও ফিল করে আর তখনই এটার প্রভাব কি অসুস্থ রাজার বডির উপরে পড়ে। যখনই সে ধনুকটাকে টাচ করে তখনই রাজা সুস্থ হয়ে যায়, মানে রাজা আগের থেকে একটু ভালো অনুভব করে। যখনই সে ধনুকটাকে ছেড়ে দেয় তখনই রাজা আবারও অসুস্থ হয়ে পড়ে। এই ব্যাপারটা দেখার পর জয় দ্রুত ধনুকটা নিয়ে তার বাবার হাতে দেয়, তবে এই ধনুকটা অটোমেটিকলি উড়ে এসে আবারও চ্যাং এর হাতে চলে যায়, যে কিনা রাজার আসনের পিছনে লুকিয়েছিল। যখন রাজা দেখতে পারে ধনুকটার সাথে তার মধ্যে কোনো কানেকশন আছে, অর্থাৎ তারা একে অন্যের আকর্ষণ করতে পারে, তখন রাজা তাকে বন্দি করার জায়গায় অর্ডার দেয়, তাকে অতিথিশালায় একটু রেস্ট করতে দাও, আমি তার সাথে পরবর্তীতে কথা বলবো। অন্যদিকে সেনাপতি সীমার সাথে তার ছেলে লিকং দেখা করতে আসে। তখন আমরা জানতে পারি পথে যে রাজকুমারীকে আক্রমণ করা হয়েছিল সেটা আসলে করেছিল সেনাপতি এবং তার ছেলে মিলে। আসলে তারা চাইছিল এই ধনুকটাকে চুরি করতে। তারা যদি এই কাজটা সম্পূর্ণ করতে পারে পরবর্তীতে এই ধনুকের সাহায্যে তারা এই রাজত্ব এবং রাজ্যের উপর শাসন চালাবে আর তারা হয়ে যাবে এই রাজ্যের নতুন রাজা। যদিও লিকং এই কাজে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরে সে তার বাবাকে একটা গুরুত্বপূর্ণ খবর জানায়, কিভাবে চ্যাং সেই ধনুকের মাধ্যমে এক এক করে আক্রমণকারীদের হারিয়েছিল। মানে ধনুকের মধ্যে এবং তার মধ্যে সম্পর্ক আছে আর তারা একে অপরকে আকর্ষণ করতে পারে। এই ব্যাপারটা সে তার বাবাকে বলে দেয়। এটা শোনার পর সীমা মনে মনে অনেকটা খুশি হয়, কারণ যেহেতু চ্যাং এখন তাদের হাতে বন্দী, তো এজন্য সে চ্যাংকে ব্যবহার করতে পারবে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। অন্যদিকে চ্যাং বারবার স্বপ্নের মধ্যে তার স্বর্গের জীবনটাকে দেখছিল। তার প্রেমিকার সাথে কাটানো মুহূর্তগুলো তাকে বারবার ভাবিয়ে তুলছিল। আর যখন সে রাক্ষসদের সাথে যুদ্ধ করছিল সেই মুহূর্তগুলো বারবার দেখছিল। আর এখানে আমরা জানতে পারি ওই জাদুকরী ধনুকটা আসলে চ্যাংয়েরই ছিল আর এজন্যই তাকে বারবার করে তার অস্ত্রটা তাকে কাছে টানছিল, যেটা কিনা পৃথিবীতে তার আগেই পড়ে গিয়েছিল। চ্যাংয়ের ঘুম ভেঙে গেলে সে দ্রুত সেখান থেকে চলে আসে নালানের কাছে। সে গিয়ে নালানকে প্রশ্ন করে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি ছিলে স্বর্গে আমার রানী আর আমি ছিলাম তোমার রাজা। তবে নালান তাকে সরাসরি না করে দিয়ে বলে, আমি তোমাকে একেবারেই চিনতে পারছি না। তুমি হয়তো কোনো ঘোরের মধ্যে আছো, তুমি হয়তোবা স্বপ্নে কিছু দেখতে পেয়েছো। আর যখনই তারা এগুলো নিয়ে কথাবার্তা বলছিল তখনই সেখানে লিকং চলে আসে। লিকং এর শব্দ শোনার সাথে সাথে নালান চ্যাংকে লুকিয়ে পড়তে বলে, কারণ লিকং তার সাথে যদি চ্যাংকে দেখতে পারে তাহলে খারাপ কিছু একটা হয়ে যাবে। আসলে আমরা জানতে পারি রাজ্যের একমাত্র মেয়ে নালান, যে কিনা লিকংকে ইগনোর করেছিল, তাই সে জেদ করে তাকে একদিনের জন্য হলেও সে ভোগ করবে। আর সীমার আদেশে লিকং এর সাথে খুব শীঘ্রই নালানের বিয়ে হবে, তাই সে যদি এই মুহূর্তে তাকে চ্যাং এর সাথে দেখে ফেলে তাহলে তার মাথা গরম হয়ে যাবে, এজন্য তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আসলে এই বিয়েতে নালান তেমন একটা হ্যাপি ছিল না, তবে সে চাইলেও কিছু করতে পারবে না, কারণ এটা তাদের সেনাপতির আদেশ। আর সেনাপতি নালানকে ছোটবেলায় কুড়িয়ে পায়, তখন থেকেই নিজের মেয়ের মতে আদর যত্নে বড় করেছে, তাই সে বিয়েটাকে কোনোভাবেই অমান্য করতে পারবে না। কিছুক্ষণ পর লিকং যখন সেখান থেকে চলে যায় তখন চ্যাং এসে নালানকে বলে, সেদিন রাজকুমারীর উপর যে আক্রমণ হয়েছিল তা মূলত এই লোকটাই করিয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলো সে তার জুতো আর কণ্ঠ শুনে চিনতে পেরেছে, কারণ এই দুইটা জিনিস ডাকাতদের সাথে হুবহু ম্যাচ করেছিল। আরো অনেক কথা হয় তাদের মধ্যে
স্বর্গ নিয়ে। কয়েকদিন পর রাজমহলের মধ্যে কিছু মুখোশ পরা সিপাহী রাজার উপর আক্রমণ করে। তবে যখনই তারা রাজাকে মারতে যাচ্ছিল তখনই সেনাপতি সীমা সেখানে চলে আসে আর সে আক্রমণকারীদেরকে মেরে রাজাকে তাদের হাত থেকে সেভ করে। ফাইনালি উপহার স্বরূপ সে রাজার কাছে চ্যাং এর সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে রাজা এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল সীমার উদ্দেশ্য খুব একটা ভালো না, তাই সে চ্যাং এর সম্পর্কে তার কাছে কিছুই বলে না। আর আমরা দেখতে পারি রাজকুমারী তার বাবার কথা ফলো করে সেভাবেই তাকে বলে দেয়। রাজকুমারী বলে তাকে তো কত আগেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল আর এতক্ষণে হয়তোবা তাকে মেরে ফেলা হয়েছে। তবে সীমা এই ব্যাপারটিকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। যেহেতু তারা সবাই চ্যাংকে তার সামনে আসতে দিতে চায় না, তারা সবাই মিলে তার সাথে মিথ্যা কথা বলছে। এরপর সে সন্ধ্যাবেলা নালানকে ডেকে নিয়ে আসে এবং তাকে এই গুরুত্বপূর্ণ কাজটা দেয় যাতে করে সে চ্যাংকে খুঁজে বের করতে পারে। তবে আমরা দেখতে পারি নালানও চ্যাংকে সেভ করার জন্য সীমাকে মিথ্যা কথা বলে। নালান বলে এই মহলের মধ্যে আমি এমন কাউকেই দেখতে পাইনি, হয়তোবা তাকে খুঁজে বের করতে পারবো না। এই কথা শুনে সীমা একটু বেশি রেগে যায় আর নালানকে বিয়ের জন্য রেডি হতে বলে। সে সেখান থেকে চলে যায়। যদিও নালান মন থেকে বারবার চাইছিল তাকে যেন এই বিয়েটা না করতে হয়, তবে সে সেনাপতির সামনে কিছুই বলতে পারছিল না, কারণ এতটুকু সাহস তার এখন পর্যন্ত হয়ে ওঠেনি। অন্যদিকে আমরা দেখতে পারি রাজকুমারী জয়ল লুকিয়ে চ্যাংকে অজ্ঞান করে এবং তাকে জেলে নিয়ে আসে বন্দি করার জন্য। তবে যখন সে তাকে বন্দি করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তখন সেখান থেকে চ্যাং নিজেকে মুক্ত করে ফেলে। এরপর সেখান থেকে রাজকুমারীকে জিম্মি করে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যখনই সিপাহীরা এই ব্যাপারটাকে দেখতে পায় তখনই তারা দৌড়ে চলে আসে সেনাপতি সীমাকে খবর জানানোর জন্য। সে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সেখানে চলে যায়। ফাইনালি সে চ্যাংকে কয়েদি করে একটা জেলের মধ্যে বন্দি করে দেয় আর সেখান থেকে বের হওয়া একেবারেই অসম্ভব। পালিয়ে যাবার কথা তো স্বপ্নেও ভাবা যায় না। আর এই জেলের মধ্যেই তখন সে জেলংকেও পেয়ে যায়। জেলং তাকে দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলে। আসলে যখন স্বর্গের যোদ্ধাদের সঙ্গে রাক্ষসদের যুদ্ধ হয়েছিল তখন জেলং যোদ্ধাদের পক্ষেই লড়াই করেছিল। জেলং ছিল ড্রাগনের বংশধর আর এজন্যই সে খুব ভালো করে চ্যাংকে চিনতে পেরে যায়। চ্যাং কতটা পাওয়ারফুল এবং সে কি কি করতে পারে এই ব্যাপারগুলো জেলং খুব ভালো করে জানতো। এর কয়েকদিন পরেই লিকং এবং নালানের বিয়ের দিন ঠিক করা হয়। বিয়ের দিনও নালান বারবার করে চ্যাংয়ের সেফটির কথা ভাবছিল। এজন্য সে সেনাপতি সীমাকে কিছু না জানিয়ে বিয়ের পোশাক পরে জেলের মধ্যে চলে আসে চ্যাংয়ের সাথে দেখা করতে। আর শেষ পর্যন্ত সে চায় তাদের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যেতে। যদিও নালান তাদের দুজনকে জেল থেকে বাইরে বের করে এনেছে, তবে সে নিজে ওদের সাথে বাইরে বেরিয়ে আসে না। এই ব্যাপারটা দেখার পর চ্যাং পুরোপুরি কনফিউজ হয়ে যায়। এরপর চ্যাং সিদ্ধান্ত নেয় সে মহলে গিয়ে যে কোনো মূল্যে এই বিয়েটাকে আটকাবে। যতক্ষণে তারা ভিতরে যায় ততক্ষণে অলরেডি বিয়ে শুরু হয়ে গিয়েছিল আর এখানে বিয়েটা থামানোর একমাত্র উপায় হলো মারামারি করা। এজন্য সেখানে চ্যাং গিয়ে আক্রমণ করে দেয়। এই ব্যাপারটা দেখার পর লিকং এ বেশ রেগে যায়। সেও গিয়ে তার উপর আক্রমণ করে। এরপর সেখানে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়। শেষ পর্যন্ত চ্যাং লিকংকে মেরে দেয়। আর যেহেতু এখানে বরই মারা গিয়েছে সেজন্য এখানে বিয়ে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। পরের দিন সকালবেলা জেলং আর চ্যাংকে নালান সেনাপতির একটা গোপন বই দেয়, যে বইয়ের মধ্যে অনেক গুপ্ত কোড লেখা আছে। আর এই বইয়ের মধ্যে লেখা ছিল যে সীমা চায় বিভিন্ন রকমের জাদু এক জায়গায় করে সেগুলোকে নিজের মধ্যে এনে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ব্যক্তি হওয়া। আর এজন্যই সে যাদেরকে বন্দি করত তাদের মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যারা বিভিন্ন সুপার পাওয়ার দিয়ে বিভিন্ন কিছু করতে পারত। তখন এদিকে সীমা চলে আসে প্রধানতান্ত্রিক সুয়াংচুর কাছে। আসলে সীমা চায় সুয়াংচু যেন তার পাওয়ার ইউজ করে তার ছেলেকে পুনরায় জীবিত করে দেয়। আর এখানে আমরা জানতে পারি সুয়াংচুর কাছে একটা ভয়ঙ্কর পাওয়ার আছে যেটা দিয়ে সে যা খুশি তাই করতে পারে। আর সে সীমাকে বলেছিল যে বিভিন্ন রকমের জাদু এক জায়গায় করতে, যাতে করে তারা পরবর্তীতে সেই পাওয়ারগুলোকে ব্যবহার করতে পারে। কিন্তু এইবার সুয়াংচু সাহায্য করার জায়গায় তাকে মেরে ফেলে। তখন সেখানে চ্যাং, জেলং আর নালান চলে আসে, কারণ তারা সুয়াংচুর সব প্ল্যান জেনে গিয়েছিল। আসলে তখন আমরা জানতে পারি সুয়াংচু একটা পুজোর মাধ্যমে পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর পাওয়ারগুলোকে একসাথে করে আর সেই সমস্ত পাওয়ারগুলোকে নিজের মধ্যে নিতে চায়। চ্যাং এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরে যায়। সে এটাও বুঝতে পারে যে এই কাজটা করে সে অমর হতে চায়। কিন্তু তারা তিনজন মিলে এটা ঠিক করে নিয়েছিল তারা যে কোনো মূল্যে সুয়াংচুকে হারিয়ে ফেলবে আর তারা এই প্ল্যানটাকে কোনোভাবেই সফল হতে দিবে না। কিন্তু যখনই তারা সুয়াংচুকে আক্রমণ করবে এর আগে সুয়াংচু তার ভয়ঙ্কর পাওয়ারের মাধ্যমে তাদেরকে খুব সহজে হারিয়ে ফেলে। আর এরপর সুয়াংচু চলে আসে রাজার সাথে দেখা করতে আর রাজাকে বলে সেই বিশেষ পুজোটার আয়োজন কালকেই করতে হবে। সে বলে এই পূজাটা আপনার সুস্থতার জন্য অনেক সাহায্য করবে। আসলে রাজা এই জাদু সম্পর্কে বেশি একটা বুঝতো না, তাই সে পুজোর জন্য হ্যাঁ বলে দেয়। সে বলে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। পরের দিন সকালে রাজা তার মেয়ে এবং সমস্ত শাহী লোকজন নিয়ে সেই পূজা শুরু করে, যাতে করে রাজা আবারও সুস্থতা ফিরে পায়। এরপর যখন পূজাটা শুরু হয় তখন সুয়াংচু তার নিজের পাওয়ার ব্যবহার করে সকল শাহী মানুষের পাওয়ারগুলোকে এক এক করে বের করে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়। যখন সকল শাহী মানুষের পাওয়ার বের হয়ে যায় তখন সকল মানুষগুলো অজ্ঞান হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি সেখানে চ্যাং আর নালান চলে আসে। এর কিছুক্ষণ পর চ্যাং নালানের শক্তি ব্যবহার করে বৃথা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তখনই হঠাৎ জেলং এর এন্ট্রি হয়। জেলং তার আধ্যাত্মিক শক্তি ফিরে পেয়েছে। অন্যদিকে চ্যাংও তার স্বর্গীয় শক্তি ফিরে পায়। তার সেই ধনুকটা উড়ে তার হাতে চলে আসে। এবার সে
ধনুককে ইউজ করার জন্য চ্যাং পুরোপুরি রেডি হয়ে যায়। এরপর জেলং সুয়াংজুকে আটকানোর জন্য ভয়ঙ্কর ড্রাগনের রূপ নেয়। তাদের মধ্যে অনেকক্ষণ হাড্ডাহাড্ডি লড়াই হয় আর তারা দুজন মিলে একসাথে আক্রমণ করে খুব সহজেই সুয়াংজুকে হারিয়ে ফেলে। সুয়াংচু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার সকল মানুষের জ্ঞান ফিরে আসে আর তারা তাদের পাওয়ারগুলোকে আবার ফিরে পায়। পরের দিন আমরা দেখতে পারি চ্যাং, জেলং আর নালান ঘোড়ায় চড়ে এখান থেকে চলে যাচ্ছে। পেছন থেকে রাজকুমারী জয়ও তাদের পেছনে ছুটছে, কারণ তার জেলংকে খুব ভালো লেগেছে, তাকে আটকাতে চায়। বিশেষ করে জেলং এর ড্রাগন হওয়ার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে। এসব কিছুর সঙ্গে সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।